সেখানে যখন আগুন দাউ দাউ করে চলছে, তখন দূর থেকে একজন সেখানকার নিরাপত্তা কর্মী অথবা দায়িত্বশীল কেউ একজন হবে, সিভিল এভিয়েশনের লোকজন বা অথরিটির লোকজন জানতে পারে যে সেই লোকের পরিচয়টা কি। সে বারবার ফোন করে বলছিল যে আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস। দিস ইজ ভেরি অ্যালার্মিং। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে এবং এই আগুনটা এতই তীব্র ছিল, প্রায় কয়েক ঘন্টা, প্রায় 7-8 ঘন্টা আগুনটা জ্বলেছে। কিন্তু কেন এই আগুনটা ধরলো, এটা হয়তো 2 দিন পরে একটা তদন্ত কমিটি হবে। সেই তদন্ত কমিটিতে আপনি একটা ফল জানতে পারবেন, বলা হবে শর্ট সার্কিটে, কি বলা হবে আমি জানি না, কিছু একটা বলা হয়তো হবে, হয়ে একটা ঠিকঠাক হয়ে গেল। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে আগুন কেন ধরছে? এই কথাটা বললাম যে আগুন, বলবেন হ্যাঁ আগুন তো ভাই ধরতেই পারে, হ্যাঁ ধরতে পারে। তো 5 দিনের মধ্যে 3টা আগুন ধরলো, কিন্তু এটা খেয়াল করেছেন? বেরিয়ে আসছে বিমানবন্দরে আগুনের গোপন কাহিনী। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা? 1:45 বা 2টায় এই আগুন লেগেছে। প্রিয় দর্শক, এর পেছনে কি থাকতে পারে? এই যদি এটাকে নাশকতা বা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করি, অনেকে নারাজ হতে পারেন। এর পেছনে তো ভিন্ন বাস্তবতা রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিমানবন্দরে আগুন লাগাকে কেন্দ্র করে এবার বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ দর্শক শ্রোতা, কেউ কেউ বলছে এই আগুন লাগিয়েছে আওয়ামী লীগ এবং কেউ কেউ বলছে এই আগুনটি এমনিতেই লেগে গিয়েছে। দর্শক, সত্যটা কি এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। আগুনে ছাই হয়ে গেছে ঢাকা এয়ারপোর্টের খুব গুরুত্বপূর্ণ, যেখানে কোটি 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 ডলারের মূল্যবান সামগ্রী আনা হয় এবং পাঠানো হয়, রপ্তানি এবং আমদানি করা হয়। সে কার্গো সেক্টর, কার্গো ডিপার্টমেন্ট সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এটির আগুন নিবারণের জন্য যে ব্যবস্থা আছে সেখানে এবং এয়ারপোর্টের চারপাশে যেই অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, এটি দেশের যে কোনো জায়গা থেকে অনেক বেশি অত্যাধুনিক হবার কথা, অনেক বেশি সিকিউর হবার কথা। এবং সার্বক্ষণিক সেখানে যারা আগুন নির্বাপনের যারা দায়িত্ব রয়েছে, তারা সার্বক্ষণিক সতেজ চোখে এবং সচেতনভাবে চোখ রাখবার কথা ছিল। তারা সময় মতো আসেনি, এই ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সেখানে যখন আগুন দাউ দাউ করে চলছে, তখন দূর থেকে একজন সেখানকার নিরাপত্তা কর্মী অথবা দায়িত্বশীল কেউ একজন হবে, সিভিল এভিয়েশনের লোকজন বা অথরিটির লোকজন জানতে পারে যে সেই লোকের পরিচয়টা কি। সে বারবার ফোন করে বলছিল যে আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস। দিস ইজ ভেরি অ্যালার্মিং। আমি বলতে চাই সরকারের গোয়েন্দা সংস্থাকে এবং যারা অথরিটি রয়েছে, এই লোকের পরিচয় অতি সত্বর বের করে সে কে, কাকে সে ফোন করেছে, কেন ফোন করেছে এবং সে এই ষড়যন্ত্রের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা এটিকে খুঁজে বের করুন। আমাদের মিলিয়ন মিলিয়ন ডলারের গার্মেন্টস সামগ্রী থেকে শুরু করে আর অনেক গুরুত্বপূর্ণ, আপনারা জানেন সারা পৃথিবীতে আমাদের দেশের কিছু কিছু জিনিস সারা পৃথিবীতে যায় প্রতিনিয়ত। এই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংসিত হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের নিরাপত্তাকে বড় ধরনের একটি প্রশ্ন রেখে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বারংবার বলেছি যে আপনার সরকার টার্গেট রয়েছে। আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে যারা রয়েছে দায়িত্বে, তাদেরকে ভেরিফাই করুন, তারা কি আদতে আপনাকে সাপোর্ট করছে কিনা, তারা কি আদতে আপনার পক্ষের মানুষ কিনা, বাংলাদেশের পক্ষের মানুষ কিনা, এটিকে যাচাই করবার জন্য বারবার বলেছি। আপনি শুনেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস শুনছেন না, আপনার কোনো ডিপার্টমেন্টের কেউ শুনছে না, আমাদের কোনো কথাকেই পাত্তা দিচ্ছেন না। আপনার আশপাশ যা আছে এগুলো সব ধান্দাবাজি করছে, পকেটে বিদেশি পাসপোর্ট নিয়ে যে কোনো মুহূর্তে উড়াল দেওয়ার জন্য এই বাংলাদেশ থেকে এভাবে ফেলে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে সবাই খুব ভালোবেসে এনেছেন। যখন আপনি দায়িত্ব নেবেন শুনেছে প্রত্যেকটা মানুষ আনন্দিত হয়েছিল। এই মানুষের আনন্দকে কোথায় আপনি রেখে দিয়েছেন? সবকিছুকে আপনি ডিনাই করেছেন। আপনি মানুষের আবেগের সাথে প্রতারণা করছেন। আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনি ঝুঁকিপূর্ণ অবস্থাতে আপনি রেখে যাচ্ছেন। আপনি কোনো রকম এখন দায়িত্ব ছেড়ে দিলেই বাঁচি, এই জন্য আপনাকে 1.5 বছর 2 বছর দেওয়া হয়নি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য আপনাকে দেওয়া হয়নি। 1,000 মানুষের প্রাণের বিনিময়ে আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছেন। আপনাকে এত ভালোবাসে মানুষ, আপনি এত যোগ্য একজন মানুষ, আপনি এখন ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচির মতো একটা আচরণ আপনি করছেন। কোনো রকম ছেড়ে দিতে পারলে আপনি কেন যারা আপনার সাথে আশপাশে আছে তাদেরকে নিয়ে আপনাকে চলতে হবে? এই বাধ্যবাধকতা কেন আপনার? কোথায় আপনার দুর্বলতা? আপনি এই মানুষগুলিকে নিয়ে দেশটাকে ধ্বংসের মুখে আপনি রেখে দিয়ে আপনি যাবেন, কাদের হাতে ছেড়ে দিয়ে যাবেন? আপনি এই মানুষগুলি জীবন দিয়েছে, এদের কি হবে? আপনারা চলে যেতে পারবেন মনে করেন আপনারা? অবশ্যই না।
আমি আপনাকে বলে রাখছি, শুধুমাত্র এয়ারপোর্ট না, এয়ারপোর্টে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিকল্পিতভাবে। এটিকে তদন্ত করে অতি সত্বর বের করুন কারা আগুন লাগিয়েছে, উদ্দেশ্য কি, আর কোথায় কোথায় আগুন লাগানোর পরিকল্পনা রয়েছে। এর আগে পরিকল্পিতভাবে আমাদের দেশে এরকম ধরনের বহু ঘটনা বহুবার হয়েছে, সেটির উদ্দেশ্য ছিল এক, এখন কিন্তু উদ্দেশ্য আরেক। সুতরাং এখানে দেশি এবং আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে এই পরিকল্পনার পেছনে, এবং পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে। আর এইসব পরিকল্পনা করতে এখন আর বাইরের মানুষ ভাড়া করে আনার প্রয়োজন নেই, কারণ আপনি নিজেই সকল সেক্টরে আপনি এরকম পরিকল্পক, এরকম ষড়যন্ত্রকারীদেরকে আপনি রেখে দিয়েছেন। আপনার মতলব কি জানি না, কিন্তু আপনি এই দেশের যে কমিটমেন্ট মানুষ নিয়েছিল, যে কমিটমেন্টের প্রেক্ষিতে প্রাণ দিয়েছে 1,500 মানুষ, তাদের প্রাণের সাথে আপনি বেইমানি করছেন। এটি নয়, শুধু আরও অনেক ঘটনা ঘটতে পারে, এসবের জন্য আপনি দায়ী থাকবেন। আপনার আশপাশে যে চাষা বসায় যে অ্যাডভাইজার নামক যেগুলি আছে, এরা তো নিরাপত্তার বহর নিয়ে চলে, পকেটে টাকা ভরে এদের জাতীয় আন্তর্জাতিক অ্যাকাউন্ট ফুলে ফেপে গেছে, এদের তো টেনশন নাই, কারণ এদের কোনো পরিবারের কেউ আন্দোলনে যুক্ত ছিল না, এদের কোনো হারানোর কিছু ছিল না, হারছেও না, সামনে হারাবেও না। কিন্তু এরা একটা সিন্ডিকেটের মতো নিজেরা যা ভাবছে তাই করছে। এদেশের মানুষ যারা প্রাণ দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন, যারা আন্দোলন করছে তাদেরকে জিজ্ঞাসা করবার প্রয়োজন মনে করে না। এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে দায় নিতে হবে। দেখেন, বারবার বলেছি যে বহুত কিছু হতে পারে, সজাগ থাকুন। বিভিন্ন সেক্টরে আপনাকে বলছি যে অনেক পরিবর্তন আনুন, অনেক কিছু করুন, যেটির মাধ্যমে একটা নতুন বাংলাদেশের পথে চলার শুরু করতে পারি। আপনি কখনোই শোনেননি, আপনি অমুকের আত্মীয়, তমুকের আত্মীয়, অমুকের মাইয়া, তমুকের শালী, অমুকের, এগুলিকে দায়িত্ব দিয়ে প্রত্যেকটা সেক্টরকে আপনি আবারও আপনি আত্মীয়করণ করেছেন। যে আত্মীয়করণের কারণে সাবেক প্রধানমন্ত্রী সমালোচনা সবসময় মানুষ করেছে। এখন আপনি অমুক নেতার মেয়ে, তমুক নেতার শালিকা, অমুক নেতার বউ, অমুক নেতার শ্যালক, এই জাতীয় মানুষদেরকে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন। ওয়াই? আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এগুলি করবার জন্য না ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাকে এভাবে কখনো বলবো ভাবিওনি, কখনো ভাবিনি। আপনার পক্ষে শক্তভাবে ছিলাম শুরু থেকে, কিন্তু ইদানিং আপনার ক্যাবিনেটের মানুষদের আচরণ, ক্যাবিনেটের সিদ্ধান্ত, ক্যাবিনেটের উদ্দেশ্য, এগুলি ফিকে হয়ে যাচ্ছে দিন দিন। আপনার অবস্থানকে নড়বড়ে করে ফেলেছে। আপনি মনে করছেন আপনি দায়িত্বটা ছেড়ে দিয়ে চলে গেলেই আপনাকে আগের মতোই সবাই সম্মান করবে। ডেফিনেটলি নট, কারণ আপনার নেতৃত্বেই আছে এই লোকগুলি। আপনি এদের আকাম কুকামের পরেও এদেরকে ছাঁটাই করেননি, যাচাই করেননি, বাছাই করেননি, পরিবর্তন করেননি। আপনি মনে করেছেন যে না, এদেরকে নিয়ে আমি চলবো। সুতরাং এদের দায়ভার আপনাকে নিতে হবে, এদের আকাম কুকামের দায়ভার আপনাকে নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব খারাপ লাগছে, আমার দেশের গুরুত্বপূর্ণ জায়গায় হাত পড়েছে। সুতরাং এটা কিন্তু অ্যালার্মিং, মাথায় রাখবেন। অতি সত্বর আমাদেরকে জানান দিন, এটা কি পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্রের অংশ কি না, এরকম ঘটনা আর কি ঘটবে কিনা, কারা ঘটিয়েছে, এগুলি আমরা জানতে চাই। আপনি স্বাধীন একটি তদন্ত কমিশন গঠন করুন, শক্ত তদন্ত কমিশন গঠন করুন, যারা প্রকৃত চিত্রকে আমাদের সামনে তুলে এনে ধরবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্লিজ। আমার ধারণা, আমার মতো আপনাদেরও আজকে দুপুর থেকে মনটা বেশ খারাপের কারণে আজকে আপনারা জানেন দুপুরে 2টোর দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। মানে কার্গো ভিলেজ মানে যেখানে আমদানি করা পণ্যগুলি, আমদানি যে বিভিন্ন দেশ থেকে যারা পণ্য আমদানি করেন, সেই আমদানিগুলো শুল্ক ছাড় করার আগে যেখানে রাখা হয়, সেখানে অনেক মূল্যবান পণ্য সেখানে রাখা হয়। এটা তো আপনি বুঝতেই পারেন যে বিমানে বিদেশ থেকে পণ্য কে আনে। সাধারণত পণ্য সামগ্রী আনা হয় জাহাজে করে। বিমানে তখনই আনা হয় যখন সেটা মূল্যবান, অতি মূল্যবান হয়, সেন্সিটিভ হয়, এবং খুব জরুরি প্রয়োজনে আনা হয়, যে তাড়াতাড়ি রপ্তানি করতে হবে, কিছু একটা পণ্য আনা দরকার। মানে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পণ্য সামগ্রী সেখানে থাকে। সেখানে আগুন ধরে গেছে, এবং আগুন ধরে প্রায় সব কিছুই পুড়ে গেছে। আমি যখন এই কন্টেন্ট করছি, যখন এই ভিডিও করছি, তখনও আগুন সম্পূর্ণ নেভেনি। আমি এই জন্য একটু দেরিও করলাম, কিন্তু আগুন তখনও সম্পূর্ণ নেভেনি। তার মানে এটা শেষ। এবং এই আগুনটা এতই তীব্র ছিল, প্রায় কয়েক ঘন্টা, প্রায় 7-8 ঘন্টা আগুনটা জ্বলেছে, কিন্তু এখনও কখন নিভবে জানি না। যখন আগুনটা জ্বলছিল তীব্রভাবে, আমরা তো টেলিভিশনের ছবি দেখেছি, ভীতিকর একটা পরিবেশ। এটা করতে গিয়ে প্রায় 17-18 জন আগুন নিভাতে গিয়ে আনসারের সদস্যরা আহত পর্যন্ত হয়েছেন। আন্তর্জাতিক বিমান যেগুলো এসেছিল, তারা কেউ এখানে ল্যান্ড করতে পারেনি। সবাই কেউ সিলেটে চলে গেছে, কোথাও কোনো বিমান চট্টগ্রামে ল্যান্ড করেছে, আবার কোনো বিমান কলকাতা চলে গিয়েছে। মানে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। এর আগে কখনো এরকম হয়েছে কিনা আমার জানা নাই, আমি শুনি নাই আর কি, আমার মনে পড়ে না যে এইভাবে এত জিনিসপত্র ক্ষতি হয়েছে।
কেন এই আগুনটা ধরলো, এটা হয়তো দুদিন পরে একটা তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটিতে আপনি একটা ফল জানতে পারবেন, বলা হবে শর্ট সার্কিটে, কি বলা হবে আমি জানি না, কিছু একটা বলা হয়তো হবে, হয়ে একটা ঠিকঠাক হয়ে গেল। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে আগুন কেন ধরছে? এই কথাটা বললাম, আগুন বলবেন হ্যাঁ আগুন তো ভাই ধরতেই পারে, হ্যাঁ ধরতে পারে। তো 5 দিনের মধ্যে 3টা আগুন ধরলো, কিন্তু এটা খেয়াল করেছেন? 14 তারিখে আপনাদের মনে আসতে নিশ্চয়ই প্রথম মিরপুরের শিববাড়ি এলাকায় একটা পোশাক কারখানায় আগুন ধরলো এবং তার পাশে একটা রাসায়নিক গুদাম ছিল, সেখানে আগুন ধরলো। 16 জন মারা গিয়েছে। খুব বেশি দিন আগে নয় কিন্তু, জাস্ট 14 অক্টোবর, আজকে থেকে 4 দিন আগে ঘটনা। আমরা সবাই ভুলে গেছি। আমাদের না চিন্তা চেতনা, আমাদের অনুভূতি সব বোধহয় ভোতা হয়ে গেছে। আমরা কি নিয়ে যেন ব্যস্ত আছি, খুব ব্যস্ত আমরা। চায়ের টেবিলে রাজনীতি নিয়ে আলোচনা করি। 14টা প্রাণ, তরতাজা প্রাণ। এদের 14টা মানুষের জন্য কিন্তু 14টা ইতিহাস আছে, 14টা স্টোরি আছে। এর মধ্যে আমি দেখলাম যে একটা দম্পতি, নবদম্পতি 1 মাস আর 2 মাস আগে বিয়ে হয়েছিল, দুজনেই মারা গেছে। তো এই যে মৃত্যু, দায় কার? আপনি বলবেন যে হ্যাঁ আগুন তো ধরতে পারে ভাই, আগুন তো অ্যাক্সিডেন্ট। না, ধরতে পারে না, ধরে। পত্রপত্রিকায় ঘাটেন তো, ঘাটেন কোন দেশে এই ধরনের কারখানায় কয়টা আগুন ধরে, কোন দেশে কার্গো ভিলেজে আগুন ধরে, দেখান, খুঁজেন, বের করেন। 5 দিনের মাথায় 3টা আগুন, 14, ঠিক একদিন গ্যাপ দিয়ে 16, তারপরে একদিন গ্যাপ দিয়ে 18। 14 তারিখে আগুন ধরলো শিববাড়িতে, মিরপুরে পোশাক কারখানায়। 27 ঘন্টা লেগেছে সে আগুন নিভাতে, 27 ঘন্টা। কেমন আগুন ভাবুন আপনার। তার ঠিক একদিন পরে, মানে 14 পরে 15 তারিখে বাদ দিয়ে 16 তারিখে চট্টগ্রাম ইপিজেটে আরেকটা আগুন ধরলো। এই ইপিজেটে আগুন, ওটা তো অনেকটা বেশ সংরক্ষিত সুরক্ষিত এলাকা, সেখানেও একটা তৈরি কোম্পানি, অ্যাডামস তৈলে, ক্যাব, জিহং, সার্জিক্যাল গাউন টাউন এগুলি বানায় তারা আর কি। সেখানে একটা 7তলা ভবন, সেই 7তলা ভবনে আগুনে প্রায় মোটামুটি সবই শেষ। এখানে কেউ মারা যায়নি, কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সব পড়ে গেছে। তারপরে 17 তারিখে গ্যাপ দিয়ে 18 তারিখে আবার আরও বড় ক্ষতির পরিমাণ। এটা হলো কার্গো ভিলেজে আগুন। 2টার দিকে লেগেছে। আমি যখন আজকে 9:30টার সময় রেকর্ডিং করছি তখনও আগুন জ্বলছিল, নিয়ন্ত্রণে এসেছে, এখন জ্বলছিল, কিন্তু যা ক্ষতি যা হবার তা হয়ে গেছে। তো এখন এটাকে আপনি কী বলবেন? এটা কি কোনো ষড়যন্ত্র হতে পারে? আমি ওই আলোচনায় যাওয়ার আগে আমি 2টা পলিটিক্যাল বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেশে এখন এই মুহূর্তে সক্রিয় পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় পার্টি। ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন? তিনি আজকে ঘটনাকে বলছেন যে এই গত কয়েকদিনের আগুন এবং আজকে শাহজালাল বিমানবন্দরের আগুন, এটা নাকি একই সূত্রে গাঁথা। বুঝলেন? উনি বলছেন একই সূত্রে গাঁথা, মানে তাহলে মিরপুরের পোশাক কারখানা, চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানা এবং কার্গো ভিলেজ একই সূত্রে গাঁথা। সূত্রটা কোথায় উনি ক্লিয়ার করেন নাই, বাট সূত্রটা আমাদের জানতে হবে। উনি বলেছেন এসব ঘটনা পূর্ব পরিকল্পিত, তার মানে খুব প্ল্যান করে একই সূত্রের মাধ্যমে এই আগুনগুলি জ্বালানো হয়েছে। শুরু হলো ব্লেম গেম। আমি এটাকে ব্লেম গেম বলবো। আপনি কিভাবে জানলেন একই সূত্রে কথা? আপনি কিভাবে জানলেন ওই 3টা আগুন একই লোকে লাগিয়েছে? যদি লাগায় তাহলে আপনি সেই আপনার যে জানার যে সূত্রটা, সেটা দিয়ে আপনি সরকারকে হেল্প করুন। আমার কথা পরিষ্কার, হেল্প করুন, সরকার বের করুক এই সূত্রটা কে, কারা এটা এই আগুনগুলি জ্বালাচ্ছে। যেহেতু আপনি অভিযোগ করেছেন যে একই সূত্রে গাথা, অতএব আপনার কাছ থেকে আমি প্রাথমিক ইনফরমেশনটা চাই যে কি দেখে কোন কারণে আপনার কাছে মনে হলো 3টা আগুন একই সূত্রে গাথা। হতে পারে কিন্তু আগুনের কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু উনি সেটা গভর্নমেন্টকে হেল্প করুক, আমরা জানতে চাই এই সূত্রটা কি। আবার আরেকজন লোক মিস্টার সার্জিস আলম, উনি উল্টাপাল্টা কথা বলার জন্য এরই মধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন, নাগরিক পার্টির উত্তরাঞ্চলের উনি মুখ্য সংগঠক। তিনি বলেছেন যে এগুলো স্বৈরাচারের দোসরদের কাজ, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলি করতেছে। আচ্ছা, আমরা এটা পড়ি। উনি কি লিখেছেন? উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন নাকি, সেই পোস্টে উনি লিখেছেন যে স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা, বড় ব্যর্থতা, যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে। বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না, এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক। প্রকৃত কারণ তো আপনি খুঁজেই বের করছেন রে ভাই, আপনি তো বলেই দিচ্ছেন এটা স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। আর খোঁজাখুঁজির কি আছে? আপনি তো সবচেয়ে বড় সোর্স এখানে। দেখুন, এই ধরনের ঘটনা আমরা আগে দেখতাম। আওয়ামী লীগ আমলে, পুরো আওয়ামী লীগ আমলে এগুলি দেখে এসেছি। কোথাও একটা আগুন লাগতো, তারা একটা শব্দ বের করেছিল, আগুন সন্ত্রাস, এবং সেগুলি কে করতো? সব করতে হলো বিএনপির লোক আর জামাতের লোক। দেখতে দেখতে শুনতে শুনতে ভাই কান চোখ পচে গেছে আমাদের।
সমস্যাটা কি হয়, যখন সরকার থেকে বলা হয় অথবা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলে দেন, একটা ব্লেম দিয়ে দেন একটা লোকের উপর যে এটা ওরা করেছে, তখন কিন্তু প্রকৃত অপরাধী অন্য কেউ কিনা এটা কিন্তু আর কেউ খুঁজে দেখে না। তখন পুলিশেরও দায়িত্ব হয় ওই যে স্টেটমেন্টটা যে ওরা করেছে তাদেরকে, ওই কথা অনুযায়ী তাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে ঢোকানোটা একমাত্র তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। এখন কি হবে? তাই হবে যে ওরা করেছে। আমি একবার বলেছিলাম, আপনাদের মনে আছে যে ওই সেই যে অক্টোবরের ঘটনা, পুলিশকে মাথা ইট দিয়ে মারা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখে সঙ্গে সঙ্গে বললো এটা ছাত্রদলের লোক করেছিল। আমি তখনই প্রশ্ন করেছিলাম যে আপনি যে বললেন ছাত্রদলের লোক, আপনি কি করে জানলেন এটা ছাত্রদলের লোক করছে? তার গায়ে গিয়ে ছাত্রদল লেখা ছিল, তার চেহারা আপনি দেখেছেন, আপনি কি করে বললেন? আর আপনি যখন ছাত্রদল বলে দিলেন তখন পুলিশের দায়িত্ব কি হলো? যে ছাত্রদলের কোনো একজনকে ধরে আনা। তো এটা আপনি বলতে পারেন না, আপনি খোঁজেন। এটা বলার মাধ্যমে কি হয় জানেন? প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হয়। ঠিক একই কাজ এখন হচ্ছে। এগুলোর মধ্যে অপরাধী আছে, আমি মনে করি থাকতে পারে, অপরাধী কেউ লাগাতে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে। তো আমার মনে হয় যে একই সময় পরপর তিনটা হয়, মানে এটা এমনও হতে পারে হয়তো কেউ আগুন দিয়ে লাগায়নি, কিন্তু ওখানে এমন একটা সিস্টেম করে তোলা হয়েছে, এমন একটা আপনার মানে নজরদারিত্বের অভাব ছিল যে সহজে আগুন ধরতে পারতো। হয়তো সেখানে প্রকৃতপক্ষে রক্ষণাবেক্ষণের কোনো ঘাটতি ছিল, যারা ঘাটতি যাদের কারণে তৈরি হয়েছে তাদেরকেও আসামি করতে পারেন। তারা কেন এত সেন্সিটিভ জায়গা, তারা কেন গুরুত্ব দিয়ে দেখলো না? দেখুন, আবার এমনও তো হতে পারে যে দেশের মানে আপনার শিল্পাঞ্চলে এক ধরনের অস্থিরতা কায়েম করে, এক ধরনের আপনার এরকম তাণ্ডব তৈরি করার মাধ্যমে এই দেশের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা, সেটাও তো হতে পারে। আমরা দেখেছি, কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, এ মাসেই এই অক্টোবরের 12 তারিখে বিজিএমইএ কিন্তু একটা নিজেরা একটা প্রেস কনফারেন্স করেছিল, এবং সেই প্রেস কনফারেন্সে তারা বলেছিল, প্রেস ব্রিফিংয়ে তারা বলেছিল যে দেশে এক বছরে মানে অক্টোবরে, তো গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত এই সরকার আসার পর এক বছরে 185টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। কার আমলে বন্ধ হয়েছে? এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে। 185টা। পৃথিবীতে আমার অনেক দেশ আছে যেখানে 185টা গার্মেন্ট ফ্যাক্টরিই নাই, আর আপনার এখানে এক বছরে 185টা গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এগুলোতে লোকজন চাকরি করতো না? করতো। তো বন্ধ হয়ে গেলে তাদের কি হবে? তারা বেকার হয়ে যাবে। তারা বেকার হয়ে গেছে। কেন বেকার হয়েছে? সুশাসনের ধাক্কায়। আমরা তো ভেবেছিলাম ডক্টর ইউনূসের মতো লোক ক্ষমতায় আসবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি আসবে, সারা দুনিয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য একদম রমরমা হয়ে যাবে, খালি ডলার আসবে, ইউরো আসবে, পাউন্ড আসবে। এখন হলো কি, রপ্তানি কমে গেছে এক বছরে 5 থেকে 6%। যে শিল্পটার উপর আমরা সবচেয়ে বেশি নির্ভর করি, এক বছরে তার ইনকাম, আগে যা রপ্তানি করতো, রপ্তানির মাধ্যমে ইনকামটা হয়, আগে যা রপ্তানি করতো তার থেকে 5 থেকে 6% রপ্তানি কমে গেছে। রপ্তানি কমে গেছে মানে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হয়ে গেছে। আর এর কারণে এই যে বন্ধ হয়ে গেছে যে এতগুলো পোশাক কারখানা, এর জন্য হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে এই সরকারের আমলে। আর এখন যখন পোশাক কারখানা, 2টা পোশাক কারখানা আগুন ধরলো, এর নেতিবাচক প্রভাব পড়বে না? পড়বে। তো আমাদের অর্ডার কমে যাবে না? কমবে। তারপরে আগামী বছর হিসাব দেখবেন আরো ভয়ঙ্কর অবস্থা। এবং তার পাশাপাশি এই যে কার্গো ভিলেজে যখন আগুন হয়, তখন এটার মধ্যে মানুষের যারা নাকি আমাদের এখান থেকে অনেক কিছু নেয়, আমাদের এখান থেকে আমরা যাদের কাছে রপ্তানি করতে পারি, তাদের কিন্তু আমাদের উপর আস্থা কমে যাবে। সবগুলো মিলে ক্ষতি হবে কার? দেশের ব্যবসা বাণিজ্যের। তো যদি আমি এখানে একটা সূত্র খুঁজি যে 5 দিন ধরে আগুন ধরছে, তার আগে কি ধরেছিল, তাহলে কি আমি বলবো সুপরিকল্পিতভাবে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে? প্রিয় দর্শক, আপনারা হয়তো বলবেন যে অনেক বড় অভিযোগ করে ফেললাম। হ্যাঁ, ছোট মুখে অনেক বড়ই অভিযোগ করে ফেললাম, কিন্তু অভিযোগটা নিয়ে নিজেরও একবার একটু চিন্তা করে দেখেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন। দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় কে এই আগুন লাগিয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।